আচ্ছা, আমাদের স্মৃতিগুলো কিভাবে তৈরি হয় আর কিভাবে সেগুলো এত বছর টিকে থাকে? আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব, স্মৃতিশক্তির স্থাপত্য বা দি আর্কিটেকচার অফ মেমোরির গভীরে গিয়ে। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন, কেমন? আচ্ছা, একটা স্মৃতি কিভাবে সারা জীবন টিকে থাকে? এখানেই একটা প্যারাডক্স বা বিরোধাভাস কাজ করে। ভাবুন তো, আমাদের স্মৃতিগুলোকে মনে হয় যেন একেবারে পাথর খোদাই করা, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো যে জৈব উপাদান দিয়ে এগুলো তৈরি, সেগুলো কিন্তু প্রতিনিয়ত বদলাচ্ছে। দেখুন, আমাদের ব্রেনের স্নায়ুকোষ বা নার্ভ সেলগুলো তো প্রোটিন দিয়ে তৈরি, আর এই প্রোটিনগুলো কিন্তু সবসময় বদলাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে তাদের মধ্যে থাকা স্মৃতিগুলো টিকে থাকছে? এটাই সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন। বিজ্ঞানীরা 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর উত্তর খুঁজে চলেছেন। তো চলুন, আমরাও এই রহস্যের গভীরে ডুব দিই। শুরুটা করা যাক একটা ঐতিহাসিক অভিযান দিয়ে। বিজ্ঞানীরা অনেক দিন ধরে মস্তিষ্কের মধ্যে স্মৃতির একটা ভৌত চিহ্ন বা ফিজিক্যাল ট্রেস খুঁজছিলেন। এই জিনিসটার একটা নামও আছে, এনগ্রাম। এই এনগ্রাম শব্দটা প্রথম ব্যবহার করেন জার্মান প্রাণীবিজ্ঞানী রিচার্ড সেইমন সেই ১৯২১ সালে। সোজা কথায় এনগ্রাম হল স্মৃতির একটা ছাপ, মানে যখনই কোনো স্মৃতি তৈরি হয় মস্তিষ্কে একটা শারীরিক, একটা বায়োলজিক্যাল পরিবর্তন হয়, সেটাই হলো এনগ্রাম। তবে এই আইডিয়াটা কিন্তু নতুন নয়, বেশ পুরনো। প্লেটো একটা দারুণ উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্মৃতি হল মোমের ট্যাবলেটের উপর পড়া আংটির ছাপের মতো, মানে মনে একটা স্থায়ী দাগ রেখে যায়। তো এই এনগ্রাম খোঁজার পথটা কিন্তু একদমই সহজ ছিল না, অনেক ওঠাপড়া ছিল। যেমন ধরুন ১৯৩০-এর দশকে কার্ল ল্যাশলি ইঁদুরের ব্রেন চষে ফেলেও স্মৃতির কোনো একটা নির্দিষ্ট জায়গা খুঁজে পাননি। কিন্তু ১৯৫০-এর দশকে পরপর দুটো ব্রেক থ্রু আসে। একদিকে নিউরোসার্জন ওয়াইল্ডার পেনফিল্ড মৃগী রোগীদের মস্তিষ্কে ইলেকট্রিক শক দিয়ে হঠাৎ করে পুরনো স্মৃতি জাগিয়ে তোলেন। আর অন্যদিকে রোগী এইচএমের ঘটনাটা, ওনার হিপ্পোক্যাম্পাস বাদ দেওয়ার পর উনি নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারছিলেন না। তখনই বিজ্ঞানীরা নিশ্চিত হলেন এই হিপ্পোক্যাম্পাসই হলো আসল খেলোয়াড়। এরপর এলো আধুনিক প্রযুক্তি, আর খেলাটাই পাল্টে গেল। অপটোজেনেটিক্স নামের এই টেকনোলজিটা বিজ্ঞানীদের একটা অসাধারণ ক্ষমতা দিল। তারা শুধু স্মৃতির কোষগুলো খুঁজে বের করতেই পারলেন না, বরং সেগুলোকে দেখতে আর সুইচ অন অফ করার মতো করে চালু বা বন্ধ করতে পারলেন। ব্যাপারটা অনেকটা এরকম, যখন স্মৃতি তৈরি হচ্ছে তখন যে নিউরনগুলো অ্যাক্টিভ, সেগুলোকে একটা লাইট সেন্সিটিভ প্রোটিন দিয়ে ট্যাগ করে দেওয়া হয়। পরে শুধু সেই ট্যাগ করা কোষগুলোর উপর আলো ফেললেই ব্যাস, সেই নির্দিষ্ট স্মৃতিটা আবার ফিরে আসে। আচ্ছা, এবার একটা মজার দিকে যাওয়া যাক। মস্তিষ্কের এই স্মৃতি ধরে রাখার সমস্যাটার একটা প্রায় হুবহু কার্বন কপি দেখা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জগতেও। অবিশ্বাস্য হলেও সত্যি, এআইও ঠিক একই রকম একটা মেমোরি ক্রাইসিসের মধ্যে পড়েছিল, আর সমাধানটাও ছিল প্রায় একই। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, একটা এআইকে শেখানো হলো পাখি কেমন দেখতে হয়, সে চড়ুই পাখি চিনে গেল। এরপর তাকে একটা পেঙ্গুইন দেখানো হলো। নতুন কিছু শিখতে গিয়ে সে এমন কনফিউজড হয়ে যেতে পারে যে চড়ুই পাখিটাই বেমালুম ভুলে গেল। এআইয়ের জগতে এই সমস্যাটার একটা ভারী নাম আছে, ক্যাটাস্ট্রফিক ফরগেটিং। আর এখানেই আসল চমকটা। প্রকৃতি আর প্রযুক্তি দুজনেই এই ভোলার সমস্যাটার জন্য প্রায় একই রকম একটা সমাধান বের করেছে। কি সেই সমাধান? রিপ্লে। আমাদের মস্তিষ্ক কি করে? ঘুমের মধ্যে বা বিশ্রামের সময় পুরনো অভিজ্ঞতাগুলোকে আবার রিপ্লে করে। এতে স্মৃতিগুলো আরও মজবুত হয়। এটাকে বলে হিপ্পোক্যাম্পাল রিপ্লে। আর এআই কি করে? সেও একটা মেমোরি বাফারে পুরনো অভিজ্ঞতা জমিয়ে রাখে, আর সেখান থেকে ডেটা রিপ্লে করে, যাতে নতুন কিছু শিখতে গিয়ে পুরনোটা ভুলে না যায়। এর থেকেও এক ধাপ এগিয়ে আছে জেনারেটিভ রিপ্লে। এখানে সিস্টেমটা শুধু পুরনো জিনিস রিপ্লে করে না, বরং পুরনো অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একদম নতুন কিছু তৈরি করে ফেলে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, একদিকে ইঁদুরের মস্তিষ্ক এমন একটা নতুন পথের কথা ভাবছে যে পথে সে কোনোদিন যায়নি, আর অন্যদিকে এআই পুরনো ডেটা থেকে হাতে লেখা সংখ্যার একদম নতুন নতুন ছবি তৈরি করছে। দারুণ না ব্যাপারটা? তো এত সব কিছুর পর আমরা আবার সেই গোড়ার প্রশ্নে ফিরে আসি, কিভাবে ক্ষণস্থায়ী অস্থির প্রোটিন দিয়ে তৈরি একটা স্মৃতি সারা জীবন টিকে থাকে। এই বিশাল রহস্যের জট অবশেষে খুলেছে মাত্র এই ২০২৪ সালেই। আর এর উত্তরটা লুকিয়ে আছে দুটো বিশেষ প্রোটিনের মধ্যে। এদেরকে বলা যেতে পারে স্মৃতির মলিকিউলার গার্ডিয়ান বা আণবিক রক্ষক। নিউরোসায়েন্টিস্ট টড স্যাক্টর আর তার টিম এই যুগান্তকারী আবিষ্কারটা করেছেন। এই দুটো প্রোটিনের কাজটা বুঝতে হলে এদেরকে একজন আর্কিটেক্ট আর একজন বিল্ডারের মতো করে ভাবা যেতে পারে। প্রথম প্রোটিনটা হলো আর্কিটেক্ট। সে স্মৃতির ব্লুপ্রিন্ট বা নকশাটা তৈরি করে আর সেটাকে রক্ষা করে। আর দ্বিতীয় প্রোটিনটা হলো বিল্ডার। সে এসে ওই নকশাটাকে এমন একটা মজবুত রাসায়নিক বন্ড দিয়ে গেঁথে দেয় যা প্রায় সারা জীবন টিকে থাকে।
তার মানে মূল ব্যাপারটা হলো স্মৃতি কিন্তু শুধু একটা পুরনো আবছা হয়ে যাওয়া ছাপ নয়, এটা আসলে একটা জীবন্ত সক্রিয় আণবিক সিগনেচার যাকে প্রতিনিয়ত রক্ষা করা হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে যখনই এই বন্ডটা ভেঙে দেয়া হয় স্মৃতিও উধাও হয়ে যায়, আবার যখন বন্ডটা ফিরিয়ে আনা হয় স্মৃতিও ফিরে আসে। তো এই মেকানিজমটা বুঝতে পারার মানে কিন্তু শুধু একটা সায়েন্টিফিক মিস্ট্রি সলভ করা নয়, এর প্রভাব কিন্তু অনেক গভীর। এটা আমাদের অতীত আর ভবিষ্যৎকে নতুন করে লেখার একটা দরজা খুলে দিচ্ছে। এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে ভাবুন তো একবার। চিকিৎসা বিজ্ঞানে হয়তো অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো স্মৃতিভ্রংশের রোগ ঠেকানো বা সারিয়ে তোলা সম্ভব হবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে পিটিএসডির মতো ভয়াবহ ট্রমার স্মৃতিকে হয়তো দুর্বল করে দেওয়া যাবে। আর টেকনোলজির কথা তো বলাই বাহুল্য, এমন এআই তৈরি করা সম্ভব হবে যা মানুষের মতো করে অনবরত শিখতে পারবে, কোনো কিছু ভুলবে না। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই আবিষ্কারটা আমাদের নিজেদের পরিচয় নিয়েই একটা গভীর দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমাদের যা কিছু সত্তা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের পছন্দ অপছন্দ, এই সব কিছুর ভিত্তিই কি তাহলে এই আণবিক স্মৃতি? যদি আমাদের পুরো আইডেন্টিটিটাই আমাদের স্মৃতির যোগফল হয়, আর সেই স্মৃতিকে যদি টিকিয়ে রাখে আমাদেরই কোষের ভেতরের কিছু অণুপরমাণু, তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই স্মৃতির আসল স্থপতি কে? আমি নিজে, নাকি আমার কোষ?